হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 7 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ফ্রান্সের অভ্যন্তরীণ সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়নের ভূমিকা বা নেপোলিয়নের সাফল্য মূল্যায়ন করো। কিভাবে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে দেখে নাও। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু। ফরাসি বিপ্লবের ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতিতে নেপোলিয়ন বোনাপার্ট কেবল একজন সামরিক বিজেতা হিসাবেই আবির্ভূত হয়নি, বরং একজন দক্ষ প্রশাসক প্রশাসক ও সংস্কারক হিসাবেও ফ্রান্সকে নতুন রূপ দিয়েছিলেন। ঐতিহাসিক ফিসারের মতে তিনি ছিলেন বিপ্লবের সন্তান। 1799 সালে ক্ষমতা দখলের পর তিনি ফ্রান্সের বিশৃঙ্খল অবস্থা দূর করে শান্তি ও স্থায়িত্ব ফিরিয়ে আনার লক্ষ্যে একগুচ্ছ অভ্যন্তরীণ সংস্কার কর্মসূচি গ্রহণ করে, যা ইতিহাসে কনসুলেট শাসন নামে পরিচিত। তার এই সংস্কারের মূল ভিত্তি ছিল বিপ্লবের সাম্যনীতি ও রাজতন্ত্রের শৃঙ্খলার এক অদ্ভুত সংমিশ্রণ। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রশাসনিক কেন্দ্রীকরণ ও দক্ষতা বৃদ্ধি। এবার কি সংস্কার করেছিল সেগুলো দেখো। প্রশাসনকে কেন্দ্রীকরণ করে দিয়েছিল এবং দক্ষতা বৃদ্ধি করেছিল। দেখো, নেপোলিয়নের সংস্কারের অন্যতম প্রধান দিক ছিল প্রশাসনিক ব্যবস্থার আমূল পরিবর্তন। তিনি বিপ্লবকালীন বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থার পরিবর্তে একটি কঠোর ও শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে। সমগ্র ফ্রান্সকে 83টি ডিপার্টমেন্ট বা প্রদেশে বিভক্ত করা হয় এবং প্রতিটি বিভাগের প্রধান হিসাবে প্রিফেক্ট এবং তাদের অধীনে সাব প্রিফেক্ট নিয়োগ করা হয়। এই কর্মকর্তারা সরাসরি নেপোলিয়নের নির্দেশে কাজ করতেন। এর ফলে স্থানীয় স্বায়ত্তশাসন লোপ পেলেও প্রশাসনিক কাজে চরম দক্ষতা ও গতিশীলতা ফিরে আসে, যা ফ্রান্সকে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সাহায্য করেছিল। পরের পয়েন্ট আছে কি দেখো, অর্থনৈতিক স্থিতিশীলতা ও ব্যাংক অফ ফ্রান্স। এখানে কি বলা হচ্ছে দেখো, বিপ্লব পরবর্তী ফ্রান্সের দেউলিয়া অর্থনীতিকে চাঙ্গা করার জন্য নেপোলিয়নের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে। 1800 সালে তিনি ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন, যা মুদ্রা ব্যবস্থার নিয়ন্ত্রণ ও সরকারের ঋণ প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি কর ব্যবস্থাকে ঢেলে সাজান এবং আমদানি কর আদায়ে কঠোর ব্যবস্থা নেন। কৃষি ও শিল্পের উন্নতির জন্য তিনি শুল্ক নীতি সংস্কার করেন এবং বেকার সমস্যা সমাধানে পূর্ত দপ্তরের মাধ্যমে রাস্তাঘাট বন্দর নির্মাণ শুরু করেন। তার এই অর্থনৈতিক সংস্কার ফ্রান্সকে দীর্ঘস্থায়ী আর্থিক সংকট থেকে মুক্তি দিয়েছিল। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার কি বলা হচ্ছে দেখো, কোড নেপোলিয়ন বা আইনবিধি। নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারের সর্বশ্রেষ্ঠ কীর্তি হল কোড নেপোলিয়ন প্রবর্তন। তিনি ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে পরস্পর বিরোধী আইনগুলিকে বাতিল করে 1804 সালে একটি সুসংহত আইনবিধি চালু করেন, যাতে 2287টি ধারা ছিল। এই আইনের মাধ্যমে আইনের চোখে সকলের সমান অধিকার, ধর্মীয় সহিষ্ণুতা, সামন্ত প্রথার বিলোপ, সম্পত্তির অধিকারের স্বীকৃতি হয়। নেপোলিয়ন নিজেই বলেছিলেন, আমার 40টি যুদ্ধ জয়ের গৌরব ওয়াটারলুর যুদ্ধে স্নান হতে পারে, কিন্তু আমার সিভিল কোড চিরস্থায়ী হবে। যদিও এই আইনে নারীর অধিকার খর্ব করা হয়েছিল এবং পিতার কর্তৃত্বকে নিরঙ্কুশ করা হয়েছিল, তবুও এটি ছিল আধুনিক ফ্রান্সের আইনি ভিত্তি। পরের পয়েন্ট হচ্ছে ধর্মীয় মীমাংসা, যেটাকে কনকর্ডাট বলা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে দেখো,
ফরাসি বিপ্লবের ফলে গির্জার সাথে রাষ্ট্রের যে বিরোধ তৈরি হয়েছিল, নেপোলিয়ান তার অবসান ঘটান। 1801 সালে পোপ সপ্তম পয়াসের সাথে তিনি কনকর্ডাট বা ধর্ম মীমাংসার চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে তিনি ক্যাথলিক ধর্মকে সংখ্যাগরিষ্ঠ ফরাসিদের ধর্ম হিসাবে স্বীকৃতি দেন, কিন্তু বিনিময়ে গির্জার ওপরে রাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বিশপদের নিয়োগের ক্ষমতা রাষ্ট্রের হাতে থাকে এবং যাজকদের বেতন রাষ্ট্র প্রদান করতে শুরু করে। এর ফলে বিপ্লবীরা এবং গোঁড়া ক্যাথলিকরা উভয় পক্ষই নেপোলিয়ানের প্রতি অনুগত হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, শিক্ষা ও সামাজিক সংস্কার। নেপোলিয়ান বিশ্বাস করতেন যে রাষ্ট্রের প্রতি অনুগত নাগরিক তৈরির জন্য শিক্ষার প্রয়োজন। তিনি শিক্ষা ব্যবস্থাকে 4টি স্তরে ভাগ করেন: প্রাথমিক, মাধ্যমিক, লিসে এবং বিশ্ববিদ্যালয়। বিশেষ করে লিসে স্কুলগুলির মাধ্যমে তিনি সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। সমাজ জীবনে তিনি জন্মগত আভিজাত্যের পরিবর্তে গুণগত আভিজাত্য বা মেধার স্বীকৃতি দেন। কাজের স্বীকৃতি হিসাবে তিনি লিজন অফ অনার খেতাব চালু করেন, যা ফরাসিদের মধ্যে দেশপ্রেম ও কর্মস্পৃহা জাগিয়ে তোলে। এবার উপসংহারে কি লিখবে দেখো, নেপোলিয়ানের অভ্যন্তরীণ সংস্কার পর্যালোচনা করলে দেখা যায় যে তিনি ফরাসি বিপ্লবের সাম্যনীতিকে গ্রহণ করলেও স্বাধীনতা বা গণতন্ত্রকে বিসর্জন দিয়েছিলেন। তার সংস্কারগুলি মূলত তার একনায়কতন্ত্রকে সুদূর করার হাতিয়ার। তবুও তিনি ফ্রান্সকে যে প্রশাসনিক কাঠামো, আইন ব্যবস্থা এবং অর্থনৈতিক স্থায়িত্ব উপহার দিয়েছিলেন তা তার পতনের পর দীর্ঘকাল টিকেছিল। তাই ঐতিহাসিকরা যথার্থই বলেছেন, নেপোলিয়ান বোনাপার্ট আধুনিক ফ্রান্সের নির্মাতা হিসাবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।